ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার 2024-2025 পেজ নাম্বার 436 অঙ্কগুলি সমাধান করব। তা দেখো একে কি আছে, এক দাগে দেখতে পাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। তা দেখো এখানে এক দাগ, দুই দাগ আর তিন দাগের অঙ্কগুলি সমাধান করার জন্য আমাদের অঙ্কগুলি সমাধান করে দেখানোর দরকার নেই। আমরা যদি উত্তর জানি সরাসরি আমরা উত্তরটা বসিয়ে দিতে পারি। আমাদের উত্তরটা নির্বাচন করার জন্য যতটুকু করার দরকার ততটুকুই আমরা রাফে করব, কেমন? তা দেখো একে আছে কি, যে কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5k সমান 0 হলে এবং কে নট ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয়ের যোগফল তাদের গুণফলের সমান হলে কে এর মান কী হবে আমাদের বের করতে হবে। তাহলে দুটো বীজ দেখো আমরা ধরে নিই আলফা এবং বিটা। তা আমরা কি জানি, বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি, যে এক্স মাইনাস অফ এক্সের সহগ এক্ষেত্রে কত আছে 4 বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এক্ষেত্রে কী আছে, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান আমরা কি জানি, আমরা জানি ধ্রুবক পদ অর্থাৎ এক্ষেত্রে 5k আছে বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এক্ষেত্রে কে আছে, কে কেটে গেলে আমরা 5 পেলাম বীজদ্বয়ের গুণফল। তা কি বলেছে, এই দুটি সমান, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 5 সমান -4/k। এবার এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই অর্থাৎ আমরা পাচ্ছি 5k সমান -4, অতএব কে সমান কি হচ্ছে -4/5। তাহলে -4/5 এটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি, এটি আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। অতএব এই অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দুইয়েরটা লক্ষ্য করো, দুইয়েরটা কি আছে দেখো, দুইয়েরটায় দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রেখে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা পেলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হবে আমাদের বের করতে হবে। তা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 n। এখানে পি হচ্ছে মূলধন এবং এন হচ্ছে সময় এবং আর হচ্ছে সুদের হার। তাহলে এক্ষেত্রে আর এর মান বের করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আসল কত ছিল, পি এর জায়গায় আমরা 100 এই 1000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর মান আমরা বের করব বাই 100, এন কত ছিল 3 বছর, এটি সমান সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সমান 1331। আমরা সমীকরণটি একটু ঘুরিয়ে লিখলাম, যেহেতু আর এর মান বের করব আরকে আমরা আগে রাখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 1 প্লাস r/100 এটি সমান আমরা পাচ্ছি 1331/1000। এবার যদি আমরা এখান থেকে কিউবটা তুলে দিই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস r/100, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ঘনমূল বের করতে হবে। তাহলে দেখো 1331-এর ঘনমূল কী হবে 11 হবে, অর্থাৎ উপরে 11 পেলাম এবং নিচে দেখো 1000-এর ঘনমূল আমরা 10 পাবো। এখান থেকে আমরা পাচ্ছি দেখো বা r/100 সমান 11/10, এক ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বা r/100। তা দেখো 11/10 থেকে 1 বিয়োগ করলে আমরা 1/10 পাবো। এবার এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, অতএব আর সমান পাবো দেখো 100/10। 100কে 10 দিয়ে ভাগ করলে আমরা আর এর মান কত পেলাম 10 পেলাম, অতএব শতকরা সুদের হার কত 10%। তা এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান বিতে আছে, অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার তিনেরটা লক্ষ্য করো, তিনেরটা কি আছে দেখো, তিনেরটা দেখতে পাচ্ছি একটি বৃত্তের দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি এসি সমান 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তাহলে এটি আমরা একটি বৃত্ত ধরলাম, এটা ধরি ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এখানে দুটো জ্যা আছে দেখো এবি, তাহলে এটি হচ্ছে এবি, এবং আরেকটি জ্যা আছে কি এসি, তাহলে এটি হচ্ছে এসি। এটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এবং এটির দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি এবং পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তা আমরা কি জানি, আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ হয়। অতএব এক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি এই বিসি হবে হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সমান। কেমন? তাহলে দেখো সমকোণী ত্রিভুজ থেকে আমরা এবিকে যদি লম্ব এবং এসিকে যদি ভূমি ধরি তাহলে বিসির মানকে আমরা কি পাবো
বিসি হচ্ছে অতিভুজ, এটা সমান আমরা জানি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে 4 স্কয়ার যোগ 3 স্কয়ার। এক্ষেত্রে কত হচ্ছে, 4 4 16, আর এখানে 3কে স্কয়ার করলে 9, 16 আর 9 25 হচ্ছে, এবং 25-এর বর্গমূল আমাদের 5 বের হবে, অর্থাৎ বিসির মান আমাদের 5 বের হলো। তাহলে বিসি তো ছিল ব্যাস, আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে, অতএব ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ 5/2 হবে, এটি সমান আমরা 2.5। এত কি পাবো, সেমি পাবো। তাহলে দেখো 2.5 সেমি কোন অপশানে আছে, 2.5 সেমি দেখো অপশান সিতে আছে, অতএব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 4টা লক্ষ্য করো, 4টায় কি আছে দেখো, 4টায় দেখতে পাচ্ছি যে সাইন থিটা মাইনাস কস থিটা এটি সমান 0 হলে এবং থিটার মান 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে বড়, তাহলে আমাদের সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হলে এই এক্স এর মানটাই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান ওপাশে গেলে কি হবে, কস থিটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা কস থিটা পাবো। এবার এই ক্ষেত্রে দেখো কস থিটাকে এপাশে নিয়ে আসলে আমরা পাবো সাইন থিটা বাই কস থিটা, আর ওপাশে কি 1 পড়ে থাকবে, অতএব আমরা পাচ্ছি ট্যান থিটা সমান, ট্যান কত ডিগ্রির মান 1 হয়, আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান 1 হয়, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি বসিয়ে দিতে পারি। এবার উভয় পক্ষ থেকে দেখো ট্যান আউট করে দিলে আমরা থিটা সমান 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই জায়গায় আমরা থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে দেখো অতএব এক্স সমান কি হচ্ছে, সেক থিটা, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম সেক 45 ডিগ্রি যোগ কোসেক থিটা, অর্থাৎ কোসেক 45 ডিগ্রি। তো সেক 45 ডিগ্রির মান কত, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2 প্লাস কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, এই দুটো যোগ করলে আমরা 2√2 পেলাম এক্স এর মান। তাহলে এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান ডিতে আছে, অতএব ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 5টা লক্ষ্য করো, 5টা কি আছে দেখো, 5টায় দেখতে পাচ্ছি যে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা n হলে এখানে n এর মান কি হতে পারে, 4টি অপশান দেওয়া আছে। তাহলে অঙ্কটি বোঝার সুবিধার জন্য আমরা প্রথমে চিত্রগুলো অঙ্কন করে নিই। দেখো দুটো বৃত্ত যদি একটি আরেকটির মধ্যে অবস্থিত হয়, অন্তস্থভাবে অবস্থিত হয় এবং কারোর সঙ্গে কোনো স্পর্শ না করে, তাহলে এক্ষেত্রে আমরা কোনো স্পর্শক পাবো না। কেমন, অর্থাৎ সেক্ষেত্রে স্পর্শকের সংখ্যা 0। কিন্তু বৃত্তটি যদি একটি আরেকটির সঙ্গে অন্তস্থভাবে এইভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে একটি স্পর্শক পাবো। কেমন, একটি মাত্র স্পর্শক পাবো। তারপরে দেখো বৃত্ত দুটি যদি এইভাবে পরস্পরকে স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা দুটি সাধারণ স্পর্শক পাবো, একটি এইভাবে আর একটি এইভাবে। কেমন, তারপরে দেখো বৃত্ত দুটি যদি বহি স্পর্শ করে, অর্থাৎ এইভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা কি পাবো, দুটি সাধারণ স্পর্শক পাবো এবং একটি তির্যক স্পর্শক পাবো। কেমন, এবং বৃত্ত দুটি যদি পরস্পরকে স্পর্শ না করে, অর্থাৎ এইভাবে থাকে, তাহলে আমরা কটি স্পর্শক পাবো, দেখো আমরা একটা স্পর্শক পাচ্ছি, দুটি স্পর্শক পাচ্ছি, তিনটি স্পর্শক পাচ্ছি, 4টে স্পর্শক পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম দুটি বৃত্তের স্পর্শকের সংখ্যা 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, অর্থাৎ >= 0। এবার এই ক্ষেত্রে n হচ্ছে স্পর্শকের সংখ্যা, এবং দেখো সর্বোচ্চ কত ডিগ্রি কটা হতে পারে, 4টি হতে পারে অথবা 4টের থেকে কম হতে পারে। তাহলে এই যে আমরা সম্পর্কটি পেলাম, তা এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান ডিতে আছে, অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কেমন, এবার 1/6টা লক্ষ্য করো, 1/6 কি আছে দেখো, 1/6 দেখতে পাচ্ছি যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও উহার 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কী হবে আমাদের বের করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল বা আয়তন বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ দরকার। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধটা r ধরছি, তাহলে ব্যাসার্ধ r একক। তাহলে এখান থেকে দেখো বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 4πr², আর যেখানে ব্যাসার্ধ, এবং আয়তন কি, আয়তন দেখো 4/3πr3। আর এক্ষেত্রে কি বলেছে যে এই আয়তনকে যদি 3 দিয়ে গুণ করি,
তাহলে যে মানটা পাবো সেটি হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন বসিয়ে দিচ্ছি। দেখো 3 3 কেটে গেল। এবার উভয় পক্ষকে যদি আমরা পাই আর স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, 4 পাই আর স্কয়ার দিয়ে ভাগ করলে এক্ষেত্রে 1 পাচ্ছি, আর এক্ষেত্রে 4 পাই আর স্কয়ার দিয়ে ভাগ করলে এক্ষেত্রে আর পাচ্ছি। অতএব আর সমান আমাদের 1 একক বের হলো। তাহলে আর তো আমরা ব্যাসার্ধ ধরেছিলাম, তাহলে ব্যাসার্ধ আমরা 1 একক পেলাম। অতএব ব্যাস কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 1 গুণ 2 সমান 2 একক পেলাম। তাই এই 2 একক কোন অপশানটিতে আছে, 2 একক দেখো অপশান বিতে আছে। অতএব এই অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 2 দাগেরগুলো লক্ষ্য করো, 2 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। তাহলে 2-এর 1-এ দেখো এখানে দেখতে পাচ্ছি পাই হলো একটি ড্যাশ সংখ্যা, তা আমরা জানি পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। 2 দাগেরটা দেখো, 2 দাগে কি আছে, বার্ষিক R/4% সরল সুদের হারে 4p টাকার 1 বছরের সুদ কত হবে আমাদের বের করতে হবে। তা আমরা জানি কি, আমরা জানি I সমান PRT/100। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো এক্ষেত্রে পি এর জায়গায় কত বলেছে, আসল বলেছে এখানে 4p টাকা, তাহলে এখানে 4p বসিয়ে দিলাম, ইন্টু আর হচ্ছে সুদের হার, সেটা কত বলা আছে R/4, অর্থাৎ আর এখানে বলা আছে, 4টা নিচে চলে এলো। টি কত, এখানে টাইম 1 বছর আছে, 1 বসিয়ে দিলাম, আর এক্ষেত্রে নিচে 100 ছিল, 100 বসিয়ে দিচ্ছি। এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, 4 4 কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম কি PR/100। তাহলে শূন্যস্থানে আমরা এটা বসিয়ে দেব। তারপরে 3 দাগেরটা লক্ষ্য করো, 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কি হবে আমাদের বের করতে হবে। তাহলে 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতি আমরা এ বি সি ধরে নিলাম। যেহেতু এরা ক্রমিক সমানুপাতি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো দেখো A/B সমান B/C, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি B² সমান AC। কেমন, এবার দেখো কি বলেছে, এই 3টির গুণফল হচ্ছে 64, অতএব সেক্ষেত্রে আমরা লিখতে পারি ABC সমান 64। এবার দেখো এখানে এ আর সি গুণ আছে, এসির পরিবর্তে আমরা কি বসাতে পারি B², আর এই একটা বি আছে, অতএব আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে BQ সমান 64। তাহলে BQ সমান যদি 64 হয়, অতএব B সমান কি হবে 64 ঘনমূল, অর্থাৎ আমরা 4 পাবো। তাহলে আমরা শূন্যস্থানে কত বসিয়ে দেব, 4 বসিয়ে দেব, যেহেতু বি ছিল আমাদের মধ্য সমানুপাতি। ঠিক আছে, এবার তারপরটা লক্ষ্য করো, 4 দাগে কি আছে দেখো, 4 দাগে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ DEF, উহাদের পরিসীমা যথাক্রমে 30 সেমি ও 18 সেমি। BC ও EF অনুরূপ বাহু, যদি BC সমান 9 সেমি হয় তবে EF সমান কত সেমি। তা আমরা জানি যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার অনুপাত এবং অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে এক্ষেত্রে দেখো এই BC আর EF এর যা অনুপাত হবে ত্রিভুজ দুটির পরিসীমার অনুপাতও তাই হবে। তাহলে দেখো ABC ত্রিভুজের পরিসীমা কত ছিল, এক্ষেত্রে 30 ছিল, বসিয়ে দিলাম, এবং DEF ত্রিভুজের পরিসীমা ছিল 18, বসিয়ে দিলাম। এবার এক্ষেত্রে দেখো আমরা বাহুর মানটা বসিয়ে দিই, BCর মান কত আছে 9 আছে, EF এর মান আমাদের বের করতে হবে, এটি সমান 30/18। এখান থেকে আমরা পাচ্ছি দেখো কোনাকুনি গুণ করে দিলে EF সমান আমরা পাচ্ছি 9 গুণ 18/30। ঠিক আছে, আমরা যদি 3 দিয়ে কাটি, 3 3কে 9, 3 দিয়ে কাটলে 10 হচ্ছে, অর্থাৎ 3 8 54, তাকে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে আমরা 5.4 পাবো। তাহলে শূন্যস্থানে আমরা কি বসিয়ে দেবো 5.4 সেমি। কেমন, এবার তার পরেরটা লক্ষ্য করো, 5 দাগে কি আছে, 5 দাগে দেখতে পাচ্ছি একটি একমুখ কাটা পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। তাহলে দেখো আমরা একমুখ কাটা একটি পেন্সিল অঙ্কন করে নিচ্ছি। তাহলে এই যে পেন্সিলটা আছে তার একদিকে আমরা দেখতে পাচ্ছি শঙ্কু এবং আরেকদিকে কি আছে, এটা হচ্ছে চোঙ। তাহলে আমাদের শূন্যস্থানে চোঙ কথাটা লিখতে হবে। তারপরটা লক্ষ্য করো, 6 দাগে কি আছে, 6 দাগে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা সমান 8/17 হলে আমাদের ট্যান থিটার মানটা কি বের করতে হবে। তাহলে দেখো থিটা কোণের সাপেক্ষে এক্ষেত্রে সাইন থিটার সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। অতএব এক্ষেত্রে আমরা সাইন থিটার জায়গায় বসাতে পারি লম্ব বাই
অতিভুজ, এটি সমান হচ্ছে 8/17, অর্থাৎ লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে 8/17। তাহলে এখান থেকে আমরা লম্ব সমান কি বসাতে পারি? লম্ব সমান বসাতে পারি 8K, এবং অতিভুজ এটি সমান আমরা বসাতে পারি 17K। এবার যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখান থেকে সহজেই আমরা ভূমিটা বের করতে পারি। অতএব ভূমি কি হচ্ছে দেখো, ভূমি সমান আমরা পাবো √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ কত আছে? 17K, তাহলে 17K স্কয়ার মাইনাস লম্ব 8K এর স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 17K স্কয়ার করলে কত হবে? 17K স্কয়ার করলে হবে 289 এত K স্কয়ার মাইনাস 8 8 64K স্কয়ার, অর্থাৎ 289 থেকে 64 বিয়োগ করলে আমরা 225 পাবো। তাহলে 225K স্কয়ার, অতএব 225-এর বর্গমূল কি হবে? 15K। তাহলে আমরা ভূমি কত পেলাম? ভূমি পেলাম আমরা 15K। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এবার এক্ষেত্রে লম্ব কত পেয়েছি আমরা? আমরা 8K পেয়েছি, ভূমি আমরা 15K পেয়েছি। এবার দেখো কে কে কেটে গেল, অর্থাৎ 8/15। তাহলে শূন্যস্থানে আমরা কি বসাবো? 8/15। কেমন? এবার 3 দাগে দেখো, 3 দাগে কি আছে? 3 দাগে আমরা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা। 3-এর 1-এ আছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। এটি ভুল। আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, কেননা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা আসলের সঙ্গে যোগ হয় এবং সেই টাকাটার উপর আবার সুদ হয়, তাই না? অতএব চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হয়। তাহলে এটি আমরা কি পাবো? এটি আমরা পাবো মিথ্যা। 2 দাগেরটা দেখো, 2 দাগে কি আছে? 2 দাগে দেখতে পাচ্ছি x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব না কি বাস্তব না, এটি দেখার জন্য আমাদের নিরূপকের মান বের করতে হয়। আর নিরূপক সমান আমরা কি জানি? আমরা জানি bx² - 4ac। এক্ষেত্রে b হচ্ছে x এর সহগ কত আছে? 1 আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 1² পেলাম, -4 × a হচ্ছে x² এর সহগ 1 আছে, বসিয়ে দিলাম। সি কি? ধ্রুবক পদ, সেক্ষেত্রেও 1 আছে, বসিয়ে দিলাম। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি কি 1কে স্কয়ার করলে 1ই হচ্ছে, আর এই 3টে গুণ করলে আমরা 4 পাচ্ছি, অর্থাৎ আমরা -3 পাচ্ছি। তাহলে যেহেতু -3-এর মান 0 থেকে কম, অতএব এই ক্ষেত্রে যে বীজদ্বয় পাবো সেই বীজদ্বয় বাস্তব হবে না। অতএব এই যে বিবৃতিটি আছে, বিবৃতিটি কি? সত্য। 3 দাগেটা লক্ষ্য করো, 3 দাগে কি আছে দেখো। 3 দাগে দেখতে পাচ্ছি যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে আমাদের এই s আর d এর মধ্যে যে সম্পর্ক দেওয়া আছে সেটি ঠিক কিনা আমাদের বলতে হবে। তাহলে দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার হয়। সেই বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরে নিই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো? 6 × বাহু স্কয়ার, অর্থাৎ a²। এটি পেলাম। এবং কর্ণ কি হয় ঘনকের? √3 × বাহু, অর্থাৎ এক্ষেত্রে আমরা এ পাচ্ছি। এবার দেখো, আমরা যদি এটিকে উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে আমরা লিখতে পারি d² = 3a²। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 6a² আছে, তাহলে এখানে 6 বানাতে গেলে উভয় পক্ষকে আমাদের 2 দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 2d² = 6a²। এবার 6a² জায়গায় আমরা s বসিয়ে দিতে পারি, অতএব আমরা পাচ্ছি দেখো 2d² সমান 6a² জায়গায় আমরা s বসিয়ে দিলাম। তাহলে এই আমরা সম্পর্ক পেলাম, অর্থাৎ s সমান 2d²। তাহলে যে বিবৃতিটি দেওয়া আছে সেটি সত্য, অতএব এক্ষেত্রে আমরা সত্য লিখলাম। এবার 4 দাগেরটা দেখো, 4 দাগেরটা কি আছে? sin² 45 ডিগ্রি প্লাস cos² 45 ডিগ্রি প্লাস tan² 45 ডিগ্রি মাইনাস sec² 45 ডিগ্রি। এক্ষেত্রে তোমরা চাইলে এটিকে 45 ডিগ্রির মানও বসিয়ে দিয়ে করতে পারো, অথবা সূত্রের সাহায্যে করতে পারো। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা যদি সূত্রের সাহায্যে করি, তাহলে আমরা কি পাচ্ছি? sin² θ প্লাস cos² θ, এটা সমান আমরা 1 পাচ্ছি। এবং এক্ষেত্রে যদি মাইনাসকে আমরা কমন নিই, তাহলে আমরা লিখতে পারি sec² 45 ডিগ্রি মাইনাস tan² 45 ডিগ্রি। তাহলে এর মানও কি? 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 - 1, অর্থাৎ আমরা 0 পেলাম। তাহলে এক্ষেত্রে যে বিবৃতিতে দেওয়া আছে যে এর মান 1, সেটি মিথ্যা। তাহলে এক্ষেত্রে মিথ্যা লিখে দিলাম।
এবার 3-5 লক্ষ্য করো। 3-5 কি আছে দেখো, 3-5 দেখতে পাচ্ছি যে 2, 20, 18, 10, 22 ও 5 এর মধ্যমা 19 হবে। তাহলে দেখো মধ্যমা বের করতে গেলে যে রাশি তথ্য দেওয়া থাকে সেগুলিকে আমাদের প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে এই রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কি পাবো? আমরা পাবো 2, 5, তারপরে 10, 18, 20 এবং 22। এখানে কটি পদ আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা, অর্থাৎ এদিক থেকে দুটো এদিক থেকে দুটো বাদ দিলে এই যে মধ্যের যে দুটো পদ পাবো অর্থাৎ 10 এবং 18 এদের গড়ই হবে আমাদের মধ্যমা। তাহলে দেখো 10 আর 18 যোগ করলে আমরা 28 পাবো, 28কে 2 দিয়ে ভাগ করলে 14 হচ্ছে, অর্থাৎ এই রাশির মধ্যমা হচ্ছে 14, কিন্তু এখানে কত বলা আছে? 19। অতএব এই বিবৃতিটি কী হবে? এটা মিথ্যা হবে। এবার 6 দাগেটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? 6 দাগে দেখতে পাচ্ছি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি, এখানে ব্যাসার্ধ হবে, ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 20√2 সেমি। তাহলে অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। দেখো এটি হচ্ছে বৃত্ত, এটি হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে, এবং এই জ্যাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এক্ষেত্রে এটি যদি 10 সেমি হয়, এটি যদি 10 সেমি হয়, তাহলে এটি কি হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে সহজেই আমরা বলতে পারি যে এই যে এ ও বি যে ত্রিভুজটি পেয়েছি, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ যার ও কোণটা হচ্ছে সমকোণ এবং সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এই ক্ষেত্রে এ বি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এ বি সমান আমরা কি পাবো? আমরা জানি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ এটাকে স্কয়ার করলে আমরা 100 পাবো, এটাকেও স্কয়ার করলে আমরা 100 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি? √200। এখান থেকে দেখো আমরা পাবো 10√2 এত সেমি। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? 10√2 সেমি, কিন্তু এখানে কি আছে? 20√2 সেমি আছে, অতএব বিবৃতিটি মিথ্যা। এবার 4 দাগেরগুলো লক্ষ্য করো। দেখো 4 দাগে যে অঙ্কগুলি আছে, এইবার কিন্তু আমাদের অঙ্কগুলি পরিষ্কারভাবে করে দিতে হবে, ঠিক আছে। তা এখানে আমি আর লিখছি না, তোমরা কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই লিখে লিখে করবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে কি আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 2 বছরে 3630 টাকা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে সমল চক্রবৃদ্ধি এ সমান কত বলা আছে? 3630 টাকা। সুদের হার আর সমান বলা আছে 10%। এক্ষেত্রে সময় এন সমান বলা আছে 2 বছর। তাহলে আমরা কি জানি? সমল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। এবারে আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। তা যেহেতু দেখো আমরা আসল পির মানটা বের করব, তাহলে এটিকে আমরা আগে রাখছি। অতএব পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম বাই 100, এনের জায়গায় 2 বসিয়ে দিলাম সমান এর জায়গায় 3630 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, বা উপর নিচে কাটাকাটি করলে আমরা 1/10 পাবো এবং 1-এর সঙ্গে 1/10 যোগ করলে আমরা 11/10 পাবো, ঠিক আছে। এর স্কয়ার সমান 3630। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি সমান, দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এই পাশে কি ছিল? 3630 ছিল, বসিয়ে দিলাম। 10কে স্কয়ার করলে আমরা 100 পাবো, আর এদিকে দেখো 11কে স্কয়ার করলে 121 পাবো, সেটা নিচে চলে যাবে। তাহলে 121, দেখো 363-র মধ্যে 121 3 বার যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা 30 পেলাম। অতএব পি সমান আমাদের কত বের হলো? পি সমান আমাদের 3000 টাকা বের হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তরটা লিখে নেবে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 3000 টাকা 2 বছরে 3630 টাকা হবে। কেমন? এবার থেকে কিন্তু অঙ্কগুলো তোমরা লিখে করবে, আমি এখানে আর লিখে করছি না, কিন্তু তোমরা যখন পরীক্ষাতে করবে অবশ্যই লিখে করবে। এবার দেখো 2 দাগেরটা কি আছে? এটি ছিল 1 দাগ, তাই না? এবার দেখো দুজন অংশীদারি ব্যবসায় মোট লাভ 2000 টাকা হলে একজন 1800 টাকা লগ্নি করে লাভ পান 800 টাকা। তাহলে দ্বিতীয় জন কত টাকা লগ্নি করেছিলেন? তা দেখো মোট লাভ 2000 টাকা হয়েছে, তার মধ্যে থেকে একজন 800 টাকা পেয়েছে, তাহলে অপরজন কত টাকা পেল?
1200 টাকা পেল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 800 টাকা লাভ পেলে নিয়োজিত মূলধন হচ্ছে 18,000 টাকা। 1 টাকা লাভ পেতে গেলে নিয়োজিত মূলধন কি হবে? কম হবে। তাহলে এই 18,000কে আমাদের 800 দিয়ে ভাগ করতে হবে। এবং অপর ব্যক্তি কত? 1200 টাকা লাভ পেয়েছে। অতএব 1200 টাকা লাভ পেতে গেলে তাকে মূলধন কত নিয়োগ করতে হবে? 18,000 গুণ 1200 বাই 800। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে 0 0 0 0 কেটে গেল। আমরা যদি 4 দিয়ে কাটি এক্ষেত্রে 2 পাচ্ছি, এক্ষেত্রে 3 পাচ্ছি। 2 দিয়ে 18,000কে কাটলে আমরা 9,000 পাবো এবং 9,000কে 3 দিয়ে গুণ করলে আমরা 27,000 টাকা পাবো। অতএব অপর ব্যক্তি কত টাকা লগ্নি করেছিল? 27,000 টাকা লগ্নি করেছিল। এবার দেখো 3 দাগে কি আছে? 3 দাগে দেখতে পাচ্ছি যে x² প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে আমাদের আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাবো? আমরা বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান পাবো মাইনাস অফ এক্সের সহগ এক্ষেত্রে 1 আছে, বাই এক্স স্কোয়ারের সহগ এক্ষেত্রে 1 আছে, অতএব আমরা -1 পেলাম। এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান কি হবে? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ এখানে 1 আছে, এক্স স্কোয়ারের সহগও 1 আছে, অর্থাৎ 1/1 সমান আমরা 1 পেলাম। তাহলে এক্ষেত্রে দেখো লসাগু হলে কি হচ্ছে? লসাগু হলে আমরা আলফা বিটা পাচ্ছি, অতএব এক্ষেত্রে আমরা পাবো আলফা কিউ প্লাস বিটা কিউ। এবার এটিকে আমরা সূত্র ভাঙিয়ে দিতে পারি। তাহলে সমান চিহ্ন, ঠিক আছে, এগুলো বা না, সমান চিহ্ন। এটাকে সূত্রে ভাঙালে আমরা কি পাবো? আলফা প্লাস বিটা এর কিউ -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, আমরা কিউ সূত্রে ভাঙিয়ে দিলাম মান নির্ণয়ের। বাই কি হবে? বাই আলফা বিটা হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আলফা প্লাস বিটার মান আমরা কত পেয়েছি? -1 পেয়েছি, -1 বসিয়ে দিলাম। এর কিউ -3 ইন্টু আলফা বিটার মান 1 বেরিয়েছে এবং আলফা প্লাস বিটার মান -1 বেরিয়েছে, বসিয়ে দিলাম। আলফা বিটার মান 1 বেরিয়েছে, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো -1, এদিকে -1 গুণ করলে আমরা +3 পাচ্ছি বাই 1। অতএব কি হচ্ছে? 2/1, 2কে 1 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। ঠিক আছে, তাহলে এর মান আমাদের কত বের হলো? আমাদের 2 বের হলো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার তার পরেরটা লক্ষ্য করো। দেখো 4 দাগে কি আছে? 4 দাগে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত বের করতে হবে। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং গসাগু বলে দিয়েছে, অতএব এখান থেকে আমরা সহজেই প্রথম সংখ্যা কত পাবো? প্রথম সংখ্যা ছিল অনুপাতে 5 এবং তাদের গসাগুকে 4 দিয়ে গুণ করলে আমরা প্রথম সংখ্যা 20 পাবো। এবং দ্বিতীয় সংখ্যা কি হবে? অনুপাতে কি ছিল? 5:6, অর্থাৎ 6 গুণ 4, অর্থাৎ আমরা 24 পাবো। এবার এই 20 আর 24-এর আমাদের লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দিচ্ছি, 10 12 হবে, আবার 2 দিয়ে দেবো, 5 6 হবে, আর যাচ্ছে না। অতএব লসাগু কি হচ্ছে দেখো? অতএব সংখ্যা দুটির আমরা লসাগু পাবো 2 গুণ 2 গুণ 5 গুণ 6। এদিকে 5 6 30 আর এদিকে হচ্ছে 4, অর্থাৎ আমরা 30 আর 4 গুণ করলে আমরা 120 পেলাম সংখ্যা দুটির লসাগু। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5-এরটা লক্ষ্য করো। 5-এরটা কি আছে দেখো? 5-এরটায় দেখতে পাচ্ছি যে ও কেন্দ্র বৃত্তের এবি হলো ব্যাস, এবি লম্ব সিডি, যেখানে সিডি জ্যাটি ও বিন্দুগামী নয়। কোণ এডিসি সমান 50 ডিগ্রি হলে কোণ সিএডি এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে চিত্রটা অঙ্কন করে নিই। আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও এবং এবি হচ্ছে ব্যাস এবং সিডি এই এবির উপর লম্বভাবে আছে। ঠিক আছে, এটি সি এবং ডি লম্বভাবে যেহেতু আছে, এই কোণগুলি হচ্ছে সমকোণ। আমাদের কি বলা আছে দেখো? কোণ এ ডি সি, এই কোণটা বলা আছে 50 ডিগ্রি এবং কোণ সিএডি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যে দুটি ত্রিভুজ পেলাম, এখানে আমরা নাম দিয়ে দিই ই। ঠিক আছে, এডিই এবং এদিকে এইসি, এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। কেন হবে দেখো? এক্ষেত্রে এই হচ্ছে সাধারণ বাহু
এবং আমরা কি জানি 32 নম্বর উপপাদ্যে আমরা দেখেছিলাম যে ব্যাস না এরকম কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় সেক্ষেত্রে সেই লম্বটি জ্যাটিকে সমান দুটি অংশে বিভক্ত করবে, অর্থাৎ এক্ষেত্রে এই বাহুটি এবং এই বাহুটি সমান, তাহলে দুটি বাহু সমান, এক্ষেত্রে এই কোণগুলো আমরা 90 ডিগ্রি করে পেলাম, একটি কোণ সমান, তাহলে আমরা সহজেই বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। এবং যেহেতু সর্বসম ত্রিভুজ তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটাও 50 ডিগ্রি হবে। এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে এটি যদি 50 আর 50 100 হয় তাহলে অবশিষ্ট কোণটা কত হবে? 180 থেকে 100 ডিগ্রিকে বাদ দিলে আমরা সহজেই বলে দিতে পারবো যে এই কোণটার মান আমাদের 80 ডিগ্রি হবে। কিন্তু তোমাদের এটি প্রমাণ করে দেখাতে হবে এবং কথাগুলো লিখে নিতে হবে, কেমন? তারপর 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? 6 দাগে দেখতে পাচ্ছি যে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b প্লাস 4c বাই কে হলে কে এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে এটি সমান আমরা x ধরে নিই। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি a/2 সমান x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা a সমান 2x। ঠিক একইভাবে আমরা পাবো b সমান 3x, c সমান 4x। এবং দেখো এক্ষেত্রে 2a - 3b প্লাস 4c এটি সমান আমরা কি x পেলাম। এবার এই জায়গায় আমরা মানগুলি বসিয়ে দিই, তাহলে এর জায়গায় আমরা 2x বসিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে 2 দিয়ে একবারে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এখানে 4x পাবো। এক্ষেত্রে দেখো b এর জায়গায় 3x বসালে 3 3 9 আমরা 9x পাবো, প্লাস এক্ষেত্রে আমরা 4 এর জায়গায় c এর জায়গায় যদি 4x বসিয়ে দিই তাহলে আমরা 4 4 16x পাবো। ঠিক আছে, এটি সমান আমরা x পাবো। কিন্তু তোমরা এখানে একবারে না করে ভেঙে ভেঙে করে দেখানোই ভালো। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 16 আর 4 যোগ করলে 20 পাচ্ছি, সেই 20 থেকে 9 বিয়োগ করলে আমরা 11x সমান kx পাচ্ছি। আর যেহেতু এই ক্ষেত্রে x নট ইকুয়াল টু 0 ছিল, কেমন, তাহলে উভয় পক্ষ থেকে আমরা x কেটে দিতে পারি, অতএব k সমান আমরা কত পাবো? আমরা 11 পাবো। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা লিখে নেবে যে x নট ইকুয়াল টু 0। এবার 7এরটা লক্ষ্য করো। 7এরটায় কি আছে দেখো। 7এরটায় দেখতে পাচ্ছি যে ABC এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বিডি লম্ব এসি যদি বিডি সমান 8 সেমি হয়, এডি সমান 4 সেমি হয়, তবে সিডি এর দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। অঙ্কটি করার জন্য প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। এক্ষেত্রে আমরা এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম, যার বি কোণটা হচ্ছে সমকোণ। এবার এই বি বিন্দু থেকে এসির উপর একটি লম্ব অঙ্কন করতে হবে, এটা হচ্ছে বিডি। ঠিক আছে, বিডি লম্ব অঙ্কন করা হলো। এক্ষেত্রে এই বিডির মান কত আছে? বিডির মান বলা আছে 8 সেমি, এবং এডির মান কত আছে? এডি হচ্ছে 4 সেমি। আমাদের এই সিডির দৈর্ঘ্য কত এটি বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এবিডি এই ত্রিভুজ এবং সিবিডি এই যে ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ। কেননা আমরা 48 নম্বর উপপাদ্যে দেখেছিলাম যে কোনো সমকোণিক ত্রিভুজে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, তাই না? তাহলে এক্ষেত্রে এই যে ত্রিভুজ আমরা পেলাম, ত্রিভুজ এবিডি এবং আরেকটি যে ত্রিভুজ আছে ত্রিভুজ বিডিসি, এরা হচ্ছে সদৃশ ত্রিভুজ। এটা একটু সাজিয়ে লিখি, বিসিডি। তা দেখো এই যে ত্রিভুজ দুটি আমরা পেলাম, এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে যেক্ষেত্রে আমরা এই সিডির মানটা বের করব, তাহলে আমরা সিডিকে আগে রাখছি, অতএব সিডি বাই, তাহলে দেখো এই বাহুর অনুরূপ বাহু কি এই ত্রিভুজের? তাহলে দেখো এখানে বি কোণের সমান কোন কোণ? এই ত্রিভুজের বি কোণের সমান হচ্ছে এই কোণ, অতএব এ বিডি এই যে ত্রিভুজের অনুরূপ বাহুটা হচ্ছে বিডি। তাহলে আমরা লিখতে পারি সিডি বাই বিডি। আবার দেখো বিসিডি এই ত্রিভুজের আমরা বিডির মান জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা বিডিকে বসিয়ে দিলাম, এবং এই বিডির অনুরূপ বাহু কি হচ্ছে?
দেখো এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, তাহলে এই কোণের সমান কোন কোণ পাবো আমরা? এই কোণের সমান আমরা এই কোণটা পাবো। কেমন? তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এডি, তাহলে এই ক্ষেত্রে আমরা এডি বসাবো। কেমন? আমরা যে বাহুগুলির মান জানি আমরা সেই বাহুগুলি নিয়েই কাজ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে বসাতে পারি। দেখো যদি আমরা মানগুলি বসিয়ে দিই, সিডি সমান বিডির মান কত আছে? 8 আছে, বসিয়ে দিলাম। এটিতে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে গুণ হয়ে গেলে আমরা বিডি ইন্টু বিডি পাবো, অর্থাৎ এই ক্ষেত্রেও 8 পাবো। বাই এডি কত? এডি দেখো এই ক্ষেত্রে 4 আছে, বসিয়ে দিলাম। এত কি হবে? এগুলো সব সেন্টিমিটারে আছে। এবার এখান থেকে কাটাকাটি করলে 2 হচ্ছে, অতএব আমরা পেলাম 16 সেমি। তাহলে আমাদের সিডির মান কত বের হলো? 16 সেমি বের হলো। এবার তার পরেরটা লক্ষ্য করো, 8 দাগে কি আছে দেখো। 8 দাগে দেখতে পাচ্ছি যে এক্স সমান 2 প্লাস √3 এবং ওয়াই সমান 2 মাইনাস √3 হলে আমাদের এক্স ওয়াই প্লাস 1/xy এর মান বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াইয়ের গুণ আছে, তাহলে আমরা সেটি করে নিই। তাহলে এক্স ওয়াই গুণ করলে আমরা কী পাচ্ছি দেখো, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, অর্থাৎ এক্ষেত্রে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি। তাহলে সেটি সমান আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a বলতে 2, b বলতে √3, তাহলে a স্কোয়ার অর্থাৎ 2কে স্কোয়ার করলে আমরা 4 পাবো এবং √3কে স্কোয়ার করলে আমরা 3 পাবো, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পেলাম। তাহলে এক্স ওয়াইয়ের মান আমাদের 1 বের হলো। তাহলে এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। দেখো 1 যোগ 1/1, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 যোগ 1 সমান 2। এবার 9টা লক্ষ্য করো, 9টায় কি আছে দেখো। 9টায় দেখতে পাচ্ছি যে cos 4 থিটা সমান sin 5 থিটা হলে আমাদের tan 3 থিটার মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে? আমাদের এখান থেকে থিটার মানটা বের করে নাও। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে cos 4 থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। এটি সমান আমরা জানি তো সাইন থিটা, ঠিক আছে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সেটি আমরা ব্যবহার করলাম। এবার উভয় পক্ষ থেকে দেখো আমরা কসকে যদি তুলে দিই তাহলে আমরা পাচ্ছি 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। এবার থিটাগুলোকে আমরা বাঁদিকে নিয়ে আসছি, তাহলে এখানে 4 থিটা ছিল, ওটা নিয়ে আসলে কি হবে? প্লাস 5 থিটা হবে সমান 90 ডিগ্রি। অতএব আমরা পাচ্ছি 9 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা সমান আমরা কি পাবো? 90কে 9 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 10 ডিগ্রি পেলাম। তাহলে আমাদের এখানে 3 থিটার মান বের করতে হবে, অতএব 3 থিটার সমান কি হচ্ছে দেখো, আমরা 30 ডিগ্রি পাচ্ছি। কেমন? তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি বা tan 30 ডিগ্রি 3 থিটার জায়গায়। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে এইটি আমাদের উত্তর হয়ে গেল। এবার 10 দাগেটা লক্ষ্য করো, 10 দাগে কি আছে দেখো। 10 দাগে দেখতে পাচ্ছি যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। যে পূর্ণ যে গোলক আছে তার আয়তন কি? 4/3 পাই আর কিউ। তাহলে যেহেতু এখানে দেখো অর্ধগোলক আছে, 4/3 জায়গায় কি হবে আমাদের? 2/3 হবে, ঠিক আছে? 2/3 পাই আর কিউ হচ্ছে অর্ধগোলকের আয়তন। এটি সমান বলে দেওয়া আছে 144 পাই। এক্ষেত্রে আর হচ্ছে ব্যাসার্ধ। তা তোমরা কিন্তু অঙ্কগুলি অবশ্যই লিখে করবে, কেমন? যেমন দেখো এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর ধরেছি, তোমরা লিখে নেবে যে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউ। অতএব সত্যানুসারে 2/3 পাই আর কিউ সমান 144, এইভাবে। এবার দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি দেখো আর কিউ সমান এদিকে 144 পাই আছে, রেখে দিলাম, এবং 3 কি হবে? কোনাকুনি গুণ হয়ে উপরে চলে যাবে এবং নিচে আমরা 2 পাই পাবো। পাই পাই কেটে গেল, 2 দিয়ে 144কে কাটলে আমরা 72 পাবো, বা আর কিউ সমান কি হচ্ছে দেখো, 72কে 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ 6, 3 সাথে 21, অর্থাৎ 216 পেলাম। অতএব আমরা কি জানি? আমরা জানি 6কে কিউব করলে আমরা 216 পাই। অতএব আমরা 216 ঘনমূল কত পাবো? 6 পাবো। তাহলে ব্যাসার্ধ আমাদের 6 সেমি বের হলো। এখানে ব্যাস বের করতে বলেছে, অতএব ব্যাস কি হবে? এই ব্যাসার্ধকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এত সেমি, অতএব আমরা পেলাম 12 সেমি। কেমন? এবার 4-এর 11টা লক্ষ্য করো, 11 কি আছে? 11 দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে
সাইন টু দি পাওয়ার 9 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 9 থিটা এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে প্রথমে আমাদের সাইন থিটার মানটা বের করে নিতে হবে। তোমরা এই রকম যখনই কন্ডিশন দেখবে সেখানে অবশ্যই খেয়াল করবে, দেখবা সাইন থিটার মান হয় 1 আসবে অথবা -1 আসবে। এক্ষেত্রে যদি মাইনাস দেওয়া থাকে আমাদের -1 আসে, আর এক্ষেত্রে 2 দেওয়া থাকলে আমাদের সাইন থিটার মান 1 আসে। তাহলে সেটা আমাদের বের করে দেখাতে হবে। আমরা কিভাবে দেখাতে পারি দেখো, সাইন থিটা প্লাস 1 বাই কোসেক থিটাকে আমরা 1 বাই সাইন থিটা লিখতে পারি সমান 2। এখান থেকে আমরা যদি লসাগু করি, লসাগু আমাদের সাইন থিটা হচ্ছে, অতএব আমরা পাচ্ছি এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2। কোনাকুনি গুণ করে দিলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন থিটা। এবার সাইন থিটাকে এই পাশে নিয়ে আসছি, আমরা একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0। এবার আমরা এটা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্রে করতে পারি, অতএব সেখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, বা এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন থিটা মাইনাস 1 সমান 0। অতএব সাইন থিটা সমান আমাদের কি বের হলো, আমাদের 1 বের হলো। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এক্ষেত্রে সাইন থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম, 1 টু দি পাওয়ার, এবং কোসেকের মানটাও তোমরা এক্ষেত্রে বের করে নিতে পারো। অতএব এক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো কোসেক থিটা সমান আমরা পাবো 1 বাই সাইন থিটা। সাইন থিটা মান আমরা অলরেডি 1 পেয়েছি, অর্থাৎ 1 বাই 1 সমান আমাদের 1 বের হলো। এবার আমরা এখানে কোসেক থিটার জায়গাও বসিয়ে দিতে পারি 1 টু দি পাওয়ার 9। তাহলে এক্ষেত্রে 1 যোগ 1 সমান আমাদের 2 বের হলো। কেমন, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে দেখো, 12 দাগে দেখতে পাচ্ছি যে নিচের তথ্যের যৌগিক গড় 8 হলে পি এর মান আমাদের কী হবে বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে, xi, এবং এক্ষেত্রে fi দেওয়া আছে। xi কি দেওয়া আছে, দেওয়া আছে 3, 5, 8, 9, 11 এবং 13, এবং fi কি দেওয়া আছে দেখো এক্ষেত্রে 6, এক্ষেত্রে দেওয়া আছে 8, এক্ষেত্রে 5, এটা পি, এটা 8 এবং এটা 4। আমাদের যৌগিক গড় বের করার সময় আমাদের xi fi এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটি কি, এই দুটির গুণফল, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমে 18 পাচ্ছি, তারপরে দেখো 5 8 40, এক্ষেত্রেও আমরা 40 পাচ্ছি, এক্ষেত্রে 9p পাচ্ছি, এক্ষেত্রে আমরা 88 পাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা 4 52 পাচ্ছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের পরিসংখ্যাগুলি সমষ্টি বের করতে হবে, অর্থাৎ সামেশন অফ fi এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 8 আর 4 12, 12 17, 17 25, 31, অর্থাৎ আমরা পেলাম 31 যোগ পি, ঠিক আছে। এটা আমাদের পরিসংখ্যা সমষ্টি বের হলো। এবার আমাদের সামেশন অফ fi xi এর মানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, 52 আর এদিকে 88 যোগ করলে আমরা 140 পাচ্ছি, 140-এর সঙ্গে এদিকে 40 40 80 যোগ করলে আমরা 220 পাচ্ছি, তার সাথে 18 যোগ করলে 238 হচ্ছে, তার সাথে কি প্লাস 9p। কেমন, এবার যৌগিক গড়ের ক্ষেত্রে আমরা কি জানি, যৌগিক গড়ের ক্ষেত্রে আমরা জানি সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, এটি সমান এখানে 8 বলে দেওয়া আছে। এবার আমরা এই জায়গায় মানগুলি বসিয়ে দিই। তা দেখো, বা সামেশন অফ fi xi এর মান আমাদের 238 প্লাস 9p বেরিয়েছে, এবং সামেশন অফ fi এর মান আমাদের 31 প্লাস p বেরিয়েছে, এটি সমান আমাদের 8 বলা আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 238 প্লাস 9p সমান কোনাকুনি গুণ করে দিলে 8 3 8 24, অর্থাৎ আমরা 248 পেলাম, যোগ 8p। পিগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এদিকে 9p ছিল, রেখে দিলাম, 8p কি পাশে নিয়ে আসলে -8p হয়ে গেল। ও পাশে 248 ছিল এবং 238কে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে।
অতএব এখান থেকে আমরা পাচ্ছি পি সমান 248 থেকে 238 বিয়োগ করলে 10 হবে, তাহলে পির মান আমাদের 10 বের হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।